সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের যৌথ মূলধনী ব্যবসায়ের উপর তৃতীয় লেকচার উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শিপন মিয়া, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথম পত্র ব্যবসায় পরিচিতি এর লেকচার 3 এই পাঠ শেষে তোমরা পাবলিক লিমিটেড ও প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে একটি ধারণা লাভ করবে। প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে কি কি পার্থক্য আছে সেটা তোমরা চিহ্নিত করতে পারবে। একটি চলমান প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কিভাবে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায় সেই পদ্ধতিটা তোমরা বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা আসি প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পর্কে। ইতিপূর্বে তোমরা কোম্পানির শ্রেণীবিভাগ সম্পর্কে জেনেছ। সেখানে আমরা বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি এবং প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কেও কিছুটা আলোচনা ছিল। তো আজকে প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে আরও ডিটেলস আলোচনা থাকবে। তো শুরুতেই আমরা আসি প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে কি বোঝায়। বাংলাদেশে বহাল 1994 সালের কোম্পানি আইন, এই আইনটি 2000 সালে সংশোধন করা হয়েছে। এই আইনে বলা হয়েছে যে প্রাইভেট কোম্পানি বলতে এমন কোম্পানিকে বোঝাবে যা এর পরিমেয় নিয়মাবলী দ্বারা সদস্য সংখ্যা 50 জনে সীমাবদ্ধ রাখে। সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন এবং সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে 2 জন। এই ক্ষেত্রে কার্যারম্ভ পত্র প্রাপ্তির প্রয়োজন হয় না, নিবন্ধনের পরপরই ব্যবসা শুরু করা যায়। কোনো রকম বিধিবদ্ধ সভা আহ্বানের প্রয়োজন হয় না। পাবলিক লিমিটেড কোম্পানির তুলনায় এ ধরনের প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ এবং কর্মপরিধি কম হয়ে থাকে। সদস্যদের শেয়ার হস্তান্তরে অধিকারে বাধা নিষেধ আরোপ করে, অর্থাৎ শেয়ার হোল্ডার ইচ্ছা করলেই তাদের শেয়ার হস্তান্তর করতে পারে না। সদস্য সংখ্যা 2 জনে সর্বনিম্ন সীমিত থাকে এবং সর্বোচ্চ থাকে 50 জন। তো যেহেতু এখানে সদস্য সংখ্যা সীমিত, সেহেতু এই ধরনের প্রতিষ্ঠানগুলো অনেকটা ক্ষুদ্রায়তনের হয়ে থাকে এবং কোম্পানি সংগঠন এবং পরিচালনার আইনগত ঝামেলা ও কড়াকড়ি পাবলিক লিমিটেড কোম্পানির তুলনায় কম থাকে। আইন অনুযায়ী এটা স্বাধীন কৃত্রিম ব্যক্তি সত্তার মর্যাদা ভোগ করে এবং শেয়ার হোল্ডারদের দায় সীমাবদ্ধ থাকে। তো পরিশেষে আমরা বলতে পারি যে সীমিত দায়সম্পন্ন কোম্পানি দেশের প্রচলিত আইনের অধীনে নিবন্ধিত হয়ে কৃত্রিম ব্যক্তি সত্তার মর্যাদা ভোগ করে, সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জনে সীমিত থাকে, জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান জানাতে পারে না এবং শেয়ার মালিকগণ অবাধে শেয়ার হস্তান্তর করতে পারে না। এই ধরনের কোম্পানিকেই আমরা বলতে পারি প্রাইভেট লিমিটেড কোম্পানি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছ যে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে কি বোঝায়। তবে এই ডেফিনেশনটা বা এই আলোচনাটাকে যদি আমরা আরও স্পেসিফিক করি, এখানে আমরা পাবলিক লিমিটেড কোম্পানির কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। কি বৈশিষ্ট্য সেগুলো? যেমন এই কোম্পানি সহজে গঠন করা যায়, অর্থাৎ এখানে পাবলিক লিমিটেডের মতো এখানে আনুষ্ঠানিকতার বেশি প্রয়োজন হয় না। নিবন্ধনপত্র পাওয়ার পরপরই এই কোম্পানি কাজ শুরু করতে পারে। তাছাড়া এখানে ন্যূনতম মূলধন সংগ্রহের প্রয়োজনও এখানে নাই। সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন থাকে। বিবরণপত্র, এখানে কোম্পানি বিবরণপত্র তৈরি এবং প্রচার মাধ্যমে জনগণকে শেয়ার ক্রয়ের জন্য আহ্বান জানাইতে পারে না। শেয়ারের হস্তান্তরযোগ্যতা এখানে নেই, অর্থাৎ সদস্যরা ইচ্ছা করলে কি করতে পারে না, শেয়ার হস্তান্তর করতে পারে না। পরিচালনা পরিষদ, তো দেখো এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালনা পরিষদ গঠনের বিষয়ে আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। প্রতি বছর পরিচালনা পরিষদ পুনর্গঠনেরও প্রয়োজন হয় না। এছাড়া এখানে কোম্পানির দায় সীমিত থাকে। এখানে শেয়ার মূল্য দ্বারা কোম্পানির দায় সীমিত থাকে।
তাহলে আশা করি বুঝতে পেরেছ যে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে কি বোঝায়। তাহলে আমরা এক কথা এখানে বলতে পারি যে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে এমন কোম্পানিকে বোঝাবে যার সদস্য সংখ্যা 50-এ সীমিত রাখে এবং শেয়ার হস্তান্তর অধিকারে সীমাবদ্ধতা আরোপ করে এবং শেয়ার ও ঋণপত্র ক্রয়ের জন্য জনসাধারণের প্রতি আহ্বান নিষিদ্ধ করে। এই ধরনের কোম্পানি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। এবার আসো আমরা পাবলিক লিমিটেড কোম্পানি বলতে কি বোঝায় সেটা সম্পর্কে আমরা একটু ধারণা অর্জন করি। তাহলে এখানে পাবলিক লিমিটেড কোম্পানি দেখো শেয়ার দ্বারা সীমাবদ্ধ কোম্পানি সমূহের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো পাবলিক লিমিটেড কোম্পানি। 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী এই ধরনের কোম্পানি মূলধন বাজারে জনগণের নিকট শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করে থাকে এবং সেখানে সর্বনিম্ন সদস্য সংখ্যা থাকে 7 জন। সর্বনিম্ন থাকে 7 জন, সর্বোচ্চ বলা নেই, সর্বোচ্চ হলো শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ এবং এখানে শেয়ার মালিকানা হস্তান্তরের কোনো বাধা নিষেধ নেই, অর্থাৎ কোনো বাধা নেই। কোম্পানি নিবন্ধনের পর কার্যারম্ভর অনুমতি পত্র না পেলে ব্যবসা শুরু করতে পারে না এবং এখানে বাধ্যতামূলকভাবে বিধিবদ্ধ সভা আহ্বান করতে হয়, নিবন্ধকের নিকট প্রতিবেদন পেশ করতে হয়। পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক হওয়ার জন্য যোগ্যতাসূচক শেয়ার ক্রয়ের প্রয়োজন হয়। তাহলে আমরা বলতে পারি যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সংখ্যা এর শেয়ারের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ, যা শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য আহ্বান জানাতে পারে এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, তাকেই পাবলিক লিমিটেড কোম্পানি বলে। সাধারণত কোম্পানি বলতে পাবলিক লিমিটেড কোম্পানিকেই বোঝানো হয়ে থাকে। 1994 সালের কোম্পানি আইনের দেখো 2-1 নিয় ধারায় বলা হয়েছে কোম্পানি বলতে পাবলিক কোম্পানি বলতে আইনে বা এই আইনে প্রবর্তনের অব্যবহিত পূর্বে বলবৎ কোনো আইনের অধীনে নিবন্ধিত মানে ইনকর্পোরেটেড এমন কোনো কোম্পানিকে বোঝাবে যা প্রাইভেট কোম্পানি নয়। অর্থাৎ প্রাইভেট কোম্পানি না হলেই সেটা কি হবে, সেটা পাবলিক লিমিটেড কোম্পানি হবে। তাহলে আশা করি তোমরা পাবলিক লিমিটেড কোম্পানি কি এটা এখানে বুঝতে পেরেছ। পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য? এখানে সর্বনিম্ন সদস্য সংখ্যা হলো 7 জন আর সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, কার্যারম্ভের অনুমতিপত্র না হলে এই কোম্পানি ব্যবসা শুরু করতে পারে না, বাধ্যতামূলকভাবে বিধিবদ্ধ সভা আহ্বান করতে হয়, যোগ্যতাসূচক শেয়ার অবশ্যই লাগে যদি কেউ কোম্পানির পরিচালক হতে চায়। তাহলে এই হলো পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে ধারণা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য। প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে বিভিন্ন বিষয়ে কিছু কিছু মিল থাকলেও কার্যক্ষেত্রে তাদের মধ্যে বিভিন্ন পার্থক্য লক্ষ্য করা যায়। এখানে আমরা ছক আকারে এই দুটি কোম্পানির মধ্যে পার্থক্য কি আছে সেটা আমরা আলোচনা করব। তো দেখো এখানে পার্থক্যের বিষয় সংগঠন। তো সংগঠন অর্থাৎ সংগঠনগত পার্থক্য কি সেটা? এই কোম্পানি গঠনে কম আনুষ্ঠানিকতা পালন করতে হয়, এই জন্য এর গঠন তুলনামূলকভাবে সহজ, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করা তুলনামূলকভাবে সহজ হয় আর পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের জন্য বেশি আনুষ্ঠানিকতা পালন করতে হয়, এই জন্য এটাকে জটিল মনে করা হয়। তারপর দ্বিতীয় হলো পার্থক্য সদস্য সংখ্যা, অর্থাৎ সদস্য সংখ্যাগত কি পার্থক্য রয়েছে? সদস্য সংখ্যাগত হলো প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন সদস্য থাকে আর সর্বোচ্চ 50 জন সদস্য থাকে। অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য থাকে 7 জন আর সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো শেয়ার দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ যতটি শেয়ার ততজন হতে পারে। তাইলে এখানে সদস্য সংখ্যাগত কি পার্থক্য? এখানে সর্বনিম্ন প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটি সুনির্দিষ্ট থাকে আর পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন সুনির্দিষ্ট থাকলেও সর্বোচ্চ সুনির্দিষ্ট থাকে না। কার্যারম্ভ অর্থাৎ কার্যারম্ভগত কি পার্থক্য রয়েছে? প্রাইভেট লিমিটেড কোম্পানি
নিবন্ধনপত্র পাওয়ার পরপরই কার্যারম্ভ শুরু করতে পারে, অর্থাৎ কার্য শুরু করতে পারে। কোম্পানির যে কার্যক্রম আছে সেটা নিবন্ধনপত্র অর্থাৎ রেজিস্ট্রেশন করার পরপরই তারা কি করতে পারে, তাদের কার্যক্রম শুরু করে দিতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি সেটা পারে না। তাইলে পাবলিক লিমিটেড কোম্পানিকে নিবন্ধনপত্র পাওয়ার পর আবার কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। শেয়ার বিক্রয় সংক্রান্ত পার্থক্য। প্রাইভেট লিমিটেড কোম্পানি জনগণের নিকট শেয়ার বিক্রয়ের আবেদন জানাতে পারে না, আর পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণের নিকট শেয়ার বিক্রয়ের আবেদন জানাতে পারে। তোমরা যে আমাদের মূলধন বাজারে শেয়ার মার্কেটের নাম শোনো, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ আছে, সেই স্টক এক্সচেঞ্জগুলোতে কোম্পানিগুলো শেয়ার বিক্রয়ের আহ্বান জানায়। কিন্তু তোমরা যদি একটু খেয়াল করে দেখবে, প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু জনগণের উদ্দেশ্যে সেই শেয়ার মার্কেটে শেয়ার বিক্রয়ের আবেদন জানাতে পারে না, যেটা পাবলিক লিমিটেড কোম্পানি পারে। বিবরণপত্র কি? বিবরণপত্র এমন একটা বিষয় বা এমন একটা কোম্পানির দলিল যেটা প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি করার প্রয়োজন পড়ে না, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি বিবরণপত্র তৈরি করার প্রয়োজন বোধ করে না। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিবরণপত্র তৈরি করে নিবন্ধকের নিকট জমা দিতে হয়। অনেক সময় কোম্পানি যদি শেয়ার বিক্রয়ের জন্য যদি সরাসরি শেয়ার মার্কেটে আবেদন না জানায়, তাহলে তাদের বিবরণপত্র তৈরি করতে হয় না, কিন্তু বিকল্প বিবৃতিপত্র তৈরি করে নিবন্ধকের নিকট অবশ্যই জমা দিতে হয়। তাহলে বিবরণপত্রগত কি পার্থক্য? প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটার প্রয়োজন পড়ে না, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন পড়ে। শেয়ার হস্তান্তরযোগ্যতা। দেখো, প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। তারপরে আসো মূলধন ও কোম্পানির আয়তন। আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে দেখতে পেয়েছি যে সেখানে সদস্য সংখ্যা কম হওয়ার কারণে মূলধনও তুলনামূলকভাবে কম হয়, আর মূলধন কম হওয়ার কারণে প্রাইভেট লিমিটেড কোম্পানির আয়তনও তুলনামূলকভাবে ছোট হয়। অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে সে অনেক মূলধন সংগ্রহ করতে পারে, আর বেশি বেশি মূলধন সংগ্রহ করার সামর্থ্য যেহেতু আছে, সেই জন্য এই কোম্পানি ইচ্ছামতো তার আয়তন বৃদ্ধি করতে পারে। ন্যূনতম মূলধন। দেখো এখানে ন্যূনতম মূলধন। তো ন্যূনতম মূলধন প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম মূলধন সংগ্রহ করার কোনো প্রয়োজন পড়ে না, অর্থাৎ এখানে ন্যূনতম মূলধনের কোনো বিষয় নেই। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানিকে বাধ্যতামূলকভাবে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। ন্যূনতম মূলধন সংগ্রহ ছাড়া কোম্পানি কিন্তু তার ব্যবসা শুরু করতে পারে না। তারপরে আসো পরিচালকের সংখ্যা। তো পরিচালকের সংখ্যা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে 2 জন পরিচালক থাকতে হয়। কতজন? 2 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে অবশ্যই 3 জন পরিচালক থাকতে হয়, কমপক্ষে 3 জন পরিচালক থাকতে হয়। তাহলে পরিচালকের সংখ্যাগত কি পার্থক্য রয়েছে? প্রাইভেট লিমিটেডে 2 জন আর পাবলিক লিমিটেডে অবশ্যই 3 জন থাকতে হয় কমপক্ষে। আর পরিচালনা পর্ষদ। তো পরিচালনা পর্ষদ প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রতি বছর পরিচালনা পরিষদ গঠনের প্রয়োজন হয় না। প্রাইভেট লিমিটেড প্রতি বছর কি করার প্রয়োজন হয় না? পরিচালনা পরিষদ, যেটাকে আমরা বলি বোর্ড অফ ডিরেক্টরস, তৈরির প্রয়োজন হয় না। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিন্তু প্রতি বছরই পরিচালনা পরিষদ পুনর্গঠন করার প্রয়োজন হয়। তাইলে পরিচালনা পরিষদগত কি পার্থক্য রয়েছে আমরা বুঝতে পারলাম যে এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রতি বছর এটাকে পুনর্গঠন করার প্রয়োজন হয় না, কিন্তু পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সেটাকে প্রতি বছরই কি করতে হয়? এটাকে পুনর্গঠন করতে হয়। কারণ প্রতি বছর এখানে 3/1 ভাগ পরিচালককে বাধ্যতামূলকভাবে অবসর গ্রহণ করতে হয়। তোমরা মনে রাখবে এটা, যে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রতি বছর 1/3 বা 3/1 ভাগ পরিচালককে অবশ্যই বাধ্যতামূলক অবসর গ্রহণ করতে হয়, যেটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রয়োজন হয় না। তারপরে আসো সুপ্রিয় শিক্ষার্থীরা,
প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে আরও অনেকগুলো পার্থক্য রয়েছে। বিধিবদ্ধ সভা ও বিবরণী সংক্রান্ত পার্থক্য। তো বিধিবদ্ধ সভা ও বিবরণী, দেখো প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে বিধিবদ্ধ সভা এবং বিধিবদ্ধ বিবরণী তৈরি করা বাধ্যতামূলক নয়, কিন্তু পাবলিক লিমিটেডের ক্ষেত্রে বিধিবদ্ধ সভা আহ্বান করা এবং বিধিবদ্ধ বিবরণী তৈরি করা বাধ্যতামূলক, এবং এগুলো তৈরি করে নিবন্ধকের নিকট দাখিল করা বাধ্যতামূলক। দাখিল অবশ্যই করতে হয়, নতুবা নিবন্ধকের কাছ থেকে রেজিস্ট্রেশন করতে পারবে না। তারপরে ভোটাধিকার। পরিচালকদের ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে, অর্থাৎ এটা প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে পরিচালকদের ব্যক্তিগত স্বার্থ দ্বারা ভোটাধিকার ব্যবহৃত হতে পারে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে দেখো, পরিচালকরা তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভোট দিতে পারে না। এখানে শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসাবে পরিচালকরা কাজ করে, সেই জন্য শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসাবে শেয়ার হোল্ডারদের ইচ্ছা প্রতিফলন ঘটাতে তারা ভোটাধিকার প্রয়োগ করে থাকে। তারপরে ব্যবস্থাপনা। প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে আইনগত জটিলতা কম থাকায়, আয়তন ছোট থাকায় এই কোম্পানির ব্যবস্থাপনা তুলনামূলকভাবে অনেকটা সহজ, যেটা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ব্যবস্থাপনা অনেকটা জটিল, কারণ এখানে প্রতিষ্ঠান হয় বড়, ব্যবসার পরিধি বড় হয়, সেই জন্য ব্যবস্থাপনাটাও জটিল হয়। পরিমেল নিয়মাবলী। তোমরা পরিমেল নিয়মাবলী, এখানে অনেক শব্দই আছে, যে শব্দগুলি সম্পর্কে তোমরা আরও পরে জানবে, তবে আপাতত এই দুটি কোম্পানির পার্থক্যের ক্ষেত্রে আমরা এগুলোকে সংক্ষেপে বলছি। তো পরিমেল নিয়মাবলী তৈরি করা প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে দুটার জন্যই বাধ্যতামূলক, এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিমেল নিয়মাবলী তৈরি করা বাধ্যতামূলক। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানি ইচ্ছা করলে তফসিল 1-এ যে পরিমেল নিয়মাবলী যেগুলো আছে সেটা ব্যবহার করতে পারে। অর্থাৎ কোম্পানি আইন যে 1994 আছে, যেটা 2020 সালে সংশোধন করা হয়েছে, সেখানে তফসিল 1 ব্যবহার করতে পারে। ঋণপত্র এবং শেয়ার ওয়ারেন্ট। প্রাইভেট লিমিটেড কোম্পানি কখনোই ঋণপত্র এবং শেয়ার ওয়ারেন্ট ইস্যু করতে পারে না, যেটা পাবলিক লিমিটেড কোম্পানি করতে পারে। সদস্য সূচি। দেখো এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্যদের জন্য পৃথক সদস্য সূচি তৈরি করা এবং সংরক্ষণ করা বাধ্যতামূলক নয়, কিন্তু পাবলিক লিমিটেডের কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা 50-এর বেশি হলে বাধ্যতামূলকভাবেই সদস্য সূচি তৈরি এবং সংরক্ষণ করতে হয়। যোগ্যতা সূচক শেয়ার। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালক হওয়ার জন্য যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের আবশ্যকতা নেই, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালক হতে হলে অবশ্যই পরিচালকের যোগ্যতা সূচক শেয়ার অর্জন করতে হয়। শেয়ার ক্রয় করাটা এখানে বাধ্যতামূলক। যদি যোগ্যতা সূচক শেয়ার না থাকে, তাহলে পরিচালক হিসেবে মনোনীত হতে পারেন না। নাম সংক্রান্ত কি পার্থক্য আছে? প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এই যে লিমিটেড শব্দটি লিখতে হয়, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শুধু লিমিটেড শব্দটি লিখতে হয়। তাহলে এখানে কি পার্থক্য? প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড শব্দটি লিখতে হয়, আর পাবলিকের ক্ষেত্রে শুধুমাত্র লিমিটেড শব্দটি লিখতে হয়। যেমন সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, এগুলো পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে আশা করি তোমরা পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে যে পার্থক্য আছে সেটা তোমরা বুঝতে পেরেছ। এখানে আমরা দুই ধরনের কোম্পানির মধ্যে বিভিন্ন বিষয়ে পার্থক্য আমরা উপস্থাপন করেছি। তোমরা যদি এগুলো ভালো করে দেখো, তাহলে তোমাদের পরবর্তীতে যে অ্যাডমিশন টেস্ট হবে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু এখান থেকে প্রশ্ন থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কিভাবে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়। তোমরা দেখেছ যে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে অনেক ধরনের পার্থক্য রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানি বিভিন্ন সুবিধা ভোগ করে, আবার কিছু কিছু ক্ষেত্রে
পাবলিক লিমিটেড কোম্পানি সুবিধা ভোগ করে। অনেক কোম্পানি দেখা যায় প্রাথমিকভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গঠিত হয়ে পরবর্তীতে তা পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হয়েছে, বিশেষ করে যেখানে বৃহৎ আকার উৎপাদনের সুযোগ কোম্পানিগুলো ব্যবহার করতে চায়, তারপরে ব্যবসায়ের জন্য অধিক মূলধনের প্রয়োজনীয়তা অনুভব করে, তারপরে শেয়ারের হস্তান্তরযোগ্যতার সুবিধা নিতে চায়, তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের কোনো বিকল্প নেই। কোম্পানি আইন 1994, যা 2020 সালে সংশোধিত হয়েছে, এর 231 ধারায় প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের বিভিন্ন বিধান আলোচিত হয়েছে। উক্ত বিধান অনুযায়ী রূপান্তরের জন্য যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলি হলো বিশেষ সিদ্ধান্ত গ্রহণ, পরিমেল নিয়মাবলী পরিবর্তন, দলিলপত্র দাখিল, সদস্য পরিচালক সংখ্যা পরিবর্তন, লিমিটেড শব্দ পরিবর্তন। আমরা এখন এগুলো আরও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব যেন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। তাহলে শুরুতেই আমরা আসি প্রাইভেট কোম্পানিকে পাবলিক কোম্পানিতে রূপান্তর। তাহলে কি কি? বিশেষ সিদ্ধান্ত গ্রহণ। বিশেষ সিদ্ধান্তটা কি? কোম্পানি আইনের 2-1 ধারা অনুযায়ী প্রাইভেট কোম্পানির পরিমেল নিয়মাবলীতে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা পরিবর্তন করার জন্য সর্বপ্রথম বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। অর্থাৎ পরিচালকরা এখানে বিশেষভাবে সিদ্ধান্ত গ্রহণ করে কিসের জন্য? পরিমেল নিয়মাবলী পরিবর্তন করতে হবে, এই সিদ্ধান্তটা গ্রহণ করে। এটি হলো বিশেষ সিদ্ধান্ত। যেহেতু একটি বিশেষ বিষয় পরিবর্তন করার বা বিশেষ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, সেই জন্য এটা হলো বিশেষ সিদ্ধান্ত গ্রহণ। আর সেটা কি সংক্রান্ত? সেটা হলো পরিমেল নিয়মাবলী পরিবর্তন করতে হবে সেই সংক্রান্ত। কি পরিমেল নিয়মাবলীতে কি পরিবর্তন আনবে? পরিমেল নিয়মাবলীতে মূলত 3টি বিষয়ে পরিবর্তন আনতে হয়। যেমন পরিমেল নিয়মাবলীতে থাকে সদস্য সংখ্যা 50-এ সীমাবদ্ধ, শেয়ার হস্তান্তরযোগ্য নয়, জনগণের নিকট শেয়ার বিক্রয় নিষিদ্ধ। এটা কার বৈশিষ্ট্য? এটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য। এই 3টি বৈশিষ্ট্য থাকলেই এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে থাকে। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার জন্য এগুলোকে পরিবর্তন করতে হবে। কিভাবে? যেমন সদস্য সংখ্যা 50-এ সীমাবদ্ধ, এই কথাটা বাদ দিয়ে লিখতে হবে সদস্য সংখ্যা কোম্পানির মোট শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তারপর শেয়ার হস্তান্তরযোগ্য নয়, এটা বাদ দিয়ে লিখতে হবে শেয়ার হস্তান্তরযোগ্য, অর্থাৎ শেয়ার মালিকগণ শেয়ার অবাধে হস্তান্তর করতে পারবেন। তারপরে শেয়ার জনগণের নিকট বিক্রয়যোগ্য, কোম্পানি জনগণের নিকট শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করবে। এটা অবশ্যই পরিবর্তন করতে হবে পরিমেল নিয়মাবলীতে। তাহলে এই 3টি বিষয় কার সাথে সম্পৃক্ত? এই 3টি বিষয় হলো পরিমেল নিয়মাবলীর পরিবর্তনের সাথে সম্পৃক্ত। তাইলে প্রথম হলো বিশেষ সিদ্ধান্ত গ্রহণ, দ্বিতীয় ধাপ হলো পরিমেল নিয়মাবলী পরিবর্তন, তার হলো দলিলপত্র দাখিল। তো প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক কোম্পানিতে রূপান্তর করার জন্য কি কি দলিলপত্র দাখিল করতে হবে? দলিলপত্রগুলো হলো বিশেষ সিদ্ধান্তের অনুলিপি, অর্থাৎ কোম্পানি যে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে সেটার অনুলিপি এবং সংশোধিত পরিমেল নিয়মাবলী। কোম্পানি যে পরিমেল নিয়মাবলীর যে সংশোধনটা ঘটাইলো, পূর্ববর্তী স্লাইডে আমরা দেখেছি 3টা বিষয়ের সংশোধন, সেই সংশোধনের কপি দাখিল করতে হবে কার কাছে? রেজিস্ট্রার বা নিবন্ধকের নিকট। দ্বিতীয় হলো পরিমেল নিয়মাবলী পরিবর্তনের 30 দিনের মধ্যে কোম্পানি একটি প্রসপেক্টাস দাখিল করতে হবে, নিবন্ধকের নিকট একটি প্রসপেক্টাস দাখিল করতে হবে। প্রসপেক্টাস আবার অনেক সময় কোম্পানি প্রসপেক্টাসের বিকল্প হিসেবে বিকল্প বিবরণীও দাখিল করা যেতে পারে। তাইলে প্রসপেক্টাসে কোম্পানির অনেক বিষয় থাকে, কোম্পানির ডিটেইলস বর্ণনা থাকে এই প্রসপেক্টাসের মধ্যে। তাইলে দুটি জিনিস, দলিলপত্র দাখিল। দলিলপত্র কি? 3টি। একটি হলো বিশেষ সিদ্ধান্তের অনুলিপি, একটি হলো সংশোধিত পরিমেল নিয়মাবলী, আর 30 দিনের মধ্যে দাখিল করতে হবে প্রসপেক্টাস বা বিকল্প বিবরণী। 4 নাম্বার হলো সদস্য পরিচালক সংখ্যা পরিবর্তন। আমরা ইতিপূর্বে দেখেছি যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা 7 জনের, সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন থেকে সর্বোচ্চ থাকে 7 জন। কিন্তু প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হতে হলে
সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে 7 জন। তাইলে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যদি 7 জনের কম সদস্য থাকে তাহলে তা কমপক্ষে 7 জনে উন্নীত করতে হবে। তারপরে পরিচালকের সংখ্যা 3 জনের কম থাকলে অন্তত 3-এ উন্নীত করতে হবে। অর্থাৎ আমরা দেখেছি যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 2 জন পরিচালক থাকতে পারে। যদি 2 জন পরিচালক থাকে তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার জন্য অবশ্যই 3 জন পরিচালকে উন্নীত করতে হবে। তারপরে সর্বশেষ একটি বিষয় হলো লিমিটেড শব্দ পরিবর্তন। আমরা জানি যে প্রাইভেট লিমিটেড কোম্পানি ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড এই দুটি শব্দ উল্লেখ থাকে, কিন্তু পাবলিক লিমিটেডের ক্ষেত্রে শুধুমাত্র লিমিটেড শব্দ থাকে। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের জন্য নামধারা যে স্মারকলিপি, কোম্পানির যে স্মারকলিপি আছে সেই স্মারকলিপির নামধারাতে প্রাইভেট লিমিটেড এই শব্দটার পরিবর্তে শুধুমাত্র লিমিটেড শব্দ লিখতে হবে। তাহলে এই পরিবর্তনগুলি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্পাদন করে তাহলে তা প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হতে পারবে। আশা করি তোমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়াটা বুঝতে পেরেছ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি ধারণা নিয়ে আমরা আলোচনা করেছি। এই দুটি কোম্পানির মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেই বিষয়গুলির উপর আমরা আলোকপাত করেছি। তারপরে আমরা আলোচনা করেছি কিভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়। তোমরা যদি এই ভিডিওটা ভালো করে দেখো তাহলে তোমরা এই দুটি কোম্পানির, দুই ধরনের প্রতিষ্ঠানের পার্থক্য তোমরা বুঝতে পারবে এবং এগুলি সংক্রান্ত যে সকল প্রশ্ন বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আসে সেগুলিতেও তোমরা ভালো করবে। তাছাড়া তোমাদের যে পরীক্ষা সেখানেও তোমরা ভালো করবে। তো এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবে।